সব শুক্রবারই নাকি গন্ডগোল করছে। আচ্ছা শুভেন্দু বাবু, চন্দ্রনাথ রথ যে আপনার আত্মসহায়ক ছিল, তাকে কোন শুক্রবারই খুন করলো? তাকে এখনো ধরতে পারছেন না কেন? চন্দ্রনাথ রথের যারা খুনি, যে দুজনের নাম এসেছে, দুজনেই বিজেপির কর্মী, দুজনেই বিজেপির নেতা। তাহলে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক যেখানে খুন হয়, সেখানে উনি শুক্রবারই খুঁজে পান না। তারা যে লাল ঝান্ডা মার খায়, লাল ঝান্ডা জেলে যায়, কিন্তু লাল ঝান্ডা ময়দান ছেড়ে পালায় না। আমি বলছি লাল ঝান্ডা মার খাবে, লাল ঝান্ডা জ্বেলবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এবার থেকে লাল ঝান্ডা যা করবে, লাল ঝান্ডা পাল্টা দেওয়া শুরু করবে। খালি বসে বসে মার খাবে না, পাল্টা দেবে, জেলে যাবে, কিন্তু ময়দান ছেড়ে পালাবে না। অধিনায়ক এমনই কলকাতায় এরকম একটা বৃষ্টির দিনে তিনি মিটিং করছেন। মাইকে দাঁড়িয়ে তিনি বললেন যারা ছিলেন সামনের দিকে, যে দর্শকরা, যে আমি আমার ছাতা সরিয়ে ফেলছি, আপনারাও আপনাদের ছাতা সরিয়ে ফেলুন। অভিষেক ব্যানার্জি ছাতা সরিয়ে ফেলেছিলেন, সামনে যারা বসেছিলেন কেউ তার ছাতা সরায়নি। কারণ অভিষেক ব্যানার্জি বা তৃণমূলের পার্টি যারা করেন, তারা তো কিছু পাওয়ার জন্য করেন। আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, এই প্রচন্ড বৃষ্টিতেও যারা ময়দান ছেড়ে পালাননি, আমি তৃণমূলের নেতাদের বলবো, যদি রাজনীতি করতে হয় তাহলে আজকে এই মাঠে এসে দেখে যান লাল ঝান্ডার তাকত কাকে বলে, লাল ঝান্ডার হিম্মত কাকে বলে, লাল ঝান্ডার ভালোবাসা কাকে বলে। যখন সায়ন এখানে বক্তৃতা রাখছিল, আমি দেখছিলাম একটা ছোট্ট বাচ্চা, ওর সাইজের ডবল চেয়ারের সাইজ, সেই চেয়ার মাথায় করে দাঁড়িয়ে রয়েছে। কিসের জন্য বলুন তো? এমএলএ হবে, এমপি হবে, পঞ্চায়েতের প্রধান হবে, পঞ্চায়েতের সদস্য হবে, পুরসভার সদস্য হবে না তো। ছোটবেলা থেকে সে লাল ঝান্ডাকে যে ভালোবাসা দিয়েছে, ছোটবেলা থেকে বাড়ির লোকজনকে লাল ঝান্ডা সম্পর্কে যে ভালোবাসা দিতে দেখেছে, সেই ভালোবাসা থেকে সে শিখেছে যে এই পার্টিটার জন্য বা এই পার্টি যদি করতে হয় তাহলে এভাবেই করতে হবে। কেন আমরা এই সময় দাঁড়িয়ে লাল ঝান্ডার রাজনীতি করছি? 2011 সালের পর থেকে কম অত্যাচার তো হয়নি। কমরেডরা বলছিলেন এই যে সুন্দর এত বড় একটা পার্টি অফিস আমরা দেখতে পাচ্ছি, লাল সাদা রং করা হয়েছে, বেলুন লাগানো হয়েছে, দেখে বোঝা যাবে না কিছুদিন আগে পর্যন্ত এই পার্টি অফিসটা বসার মতো জায়গায় ছিল না, ভাঙাচোরা অবস্থা ছিল, ভেঙে চুরে দিয়েছিল তৃণমূলের গুন্ডা বাহিনীরা। আমরা বলতে চাই, আমাদের প্রত্যেকটা পার্টি অফিস যা এই 15 বছরে তৃণমূল ভেঙেছে, যেভাবে আমরা তিলে তিলে গড়ে তুলেছি, আগামী দিনে বাংলাকেও আমরা তিলে তিলে গড়ে তুলবো। ভাঙা বুকের পাঁজর দিয়ে আমরা নতুন বাংলা গড়ব। তৃণমূলের সমস্ত কিছু, তৃণমূলের সমস্ত অত্যাচার, তৃণমূলের সমস্ত অন্যায়কে হারিয়ে। সায়ন বলার সময় বলছিল যে তৃণমূল আর নেই, ঠিকই তো। কোনটা তৃণমূল? একটা বালিশ তৃণমূল, একটা কাঁথা তৃণমূল, একটা খাটের তলা তৃণমূল, একটা খাটের ওপরের তৃণমূল, মানে এত ধরনের তৃণমূল হয়ে গেছে যে ওই যেমন খুশি তেমন সাজাতেও অত লোক পাওয়া যায় না, অত ধরনের তৃণমূল হয়ে গেছে। তৃণমূল নেই, কিন্তু তৃণমূল পশ্চিমবঙ্গের বুকে 15টা বছরে একটা ক্ষত করে দিয়ে গেছে, একটা ঘা করে দিয়ে গেছে মানুষের মনে, মানুষের কাজে, মানুষের প্রত্যেক দিনের জীবনে। কমরেড বৃষ্টি ধরে গেছে, আপনারা ধীর স্থির ভাবে বসুন, বেশি হাঁকাহাঁকি করবে না, বক্তৃতা চলছে। কমরেডরা বসে নিন, আমি অপেক্ষা করছি, কোনো অসুবিধা নেই। বৃষ্টি পড়ছে। 15টা বছর ধরে তৃণমূল খানিকটা আমাদের শিখিয়ে গেছে যে রাজনীতি করেই আসলে পকেট ভরার জন্য। আপনি যে কোনো তৃণমূলের উচ্চিংড়ে নেতা, কলেজের নেতা, যে কাউকে জিজ্ঞেস করুন কেন তৃণমূল করছিস, বলে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ভালো কথা, তারপরে কি? রাজনীতি করে করবিটা কি? যতদিন না পর্যন্ত ওদের পকেটে টাকা ভরছে, যতদিন না পর্যন্ত চুরি দুর্নীতি ডাকাতি করে পকেট ভরা থাকছে, ততদিন অবধি ওরা তৃণমূলে আছে এবং এটাকে স্বাভাবিক করে দিয়েছে যে রাজনীতি করা মানেই টাকা কামানো। যে যত বেশি টাকা কামাতে পারবে, যে যত বেশি তোলা তুলতে পারবে,
যার বাড়ি ঘর নেতা মন্ত্রী হবার পর যত তাড়াতাড়ি বড় হবে, যার যত বড় গাড়ি হবে, সে বোধহয় বড় নেতা। আর আমরা যে রাজনীতি করি, লাল ঝান্ডার রাজনীতি কি শিখেছি? জ্যোতিবাবু বিলেত ফেরত ব্যারিস্টার ছিলেন, বিলেত ফেরত। যে সময় সারা দেশের হয়তো 1% লোকও তারা ইউনিভার্সিটি অব্দি পড়তে পারতেন না, সেই সময় জ্যোতিবাবু বিলেত থেকে অ্যাডভোকেট হয়ে এসেছিলেন, বিলেত থেকে ব্যারিস্টারি পড়ে এসেছিলেন। তারপরে ব্যারিস্টারি করেননি, লাখ টাকা কোটি টাকার মালিক হতে পারতেন, করেননি। সমস্ত কিছু ছেড়ে দিয়ে রেলের যে কর্মী, রেলের যে হকার, তাদের নিয়ে আন্দোলন করেছেন। তাহলে আমাদের পার্টি যারা করেন, আমাদের পার্টি করার প্রথম শর্ত হলো দিতে শিখতে হয়, নিতে শিখতে নেই। আমাদের পার্টি করার প্রথম শর্ত হলো রাজনীতি যখন করতে আসতে হয়, মনের মধ্যে একটা স্বপ্ন থাকতে হয়, একটা আদর্শ থাকতে হয়, মনের মধ্যে সমাজ বদল করার ইচ্ছা থাকতে হয়। খালি পকেট ভরতে হলে হয় না। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল আমাদের সমাজের মধ্যে যে রোগটা ঢুকিয়ে দিয়েছে, সেই রোগটা হলো আদর্শহীনতা। আজকে এই পার্টি, কালকে না পোষালে ওই পার্টি, পরশুদিন না পোষালে আরেকটা পার্টি। যতক্ষণ না পর্যন্ত আমার পকেটে টাকা ভরছে, যতক্ষণ না পর্যন্ত আমি ফুলে ফেপে উঠছি, আমার নীতি আদর্শের ব্যাপার থাকবে না। এই পার্টি থেকে ওই পার্টি, সেই পার্টি থেকে ওই পার্টি করতে পারবো। আমাদের এইখানে যারা দাঁড়িয়ে রয়েছেন, আমাদের প্রাথমিক দায়িত্ব এই মুহূর্তে, 15 বছর ধরে তৃণমূলের সরকার আমাদের মধ্যে যে নীতিহীনতার বীজ বুনে দিয়েছে, তার বিরুদ্ধে আদর্শের কথা বলা, তার বিরুদ্ধে গরিব মেহনতি মানুষের কথা বলা, এটা বোঝানো। আমি এমএলএ হই, এমপি না হই, আমার অ্যাসেম্বলিতে, আমার পার্লামেন্টে একটা সদস্য থাকুক অথবা না থাকুক, তবুও গরিব মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য আমাকে রাজনীতি করতে হবে। আপনাদের এখানকার যিনি এমপি ছিলেন, কি নাম যেন, সায়নী ঘোষ, তাই তো? প্রচুর ভোট পেয়েছিলেন তো এখান থেকে। ওনার একটা খুব ফেমাস গান ছিল না, গান গাইতেন সমস্ত জায়গায়, এমনি না, মুসলমান অধ্যুষিত এলাকাতে এটা গান গাইতেন। কি গান? দে দে পাল তুলে দে। এমন পাল তুলেছেন যে পাল তুলেও বিজেপিতে চলে গেছে। গান গাইতেন, গান গাইতেন, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, সবাই হাততালি দিতেন, ভালো করতেন। এখন সায়নী ঘোষের মদিনা যে বিজেপির কোল, সেটা আমি আর আপনি কেউ বুঝতে পারিনি। এমন গান গেয়েছেন, এমন পাল তুলেছেন যে উনি এখন বিজেপির একেবারে নয়নের মণি হয়ে গেছেন। আমরা দেখতাম এবারের নির্বাচনে সায়নী ঘোষ একদম মমতা ব্যানার্জির মতো শাড়ি পরতেন কিনা, সাদা শাড়ি, হাওয়াই চপ্পল, পিছনে একটা ছোট্ট খোপা, তার চলন বলন হাব ভাব পুরো মনে হচ্ছে মমতা ব্যানার্জির ছোট বোন। মাইকে দাঁড়িয়ে এমন ভাষণ দিচ্ছে যে মমতা ব্যানার্জি খালি মুখ্যমন্ত্রী হবে না, প্রধানমন্ত্রী হবে। অপেক্ষা, খালি সময়ের অপেক্ষা। আর 4 মে রেজাল্ট বেরোনোর পর একটা মাস যায়নি, আমরা দেখলাম চোখে সানগ্লাস পরে, টুপি পরে, মুখ লুকিয়ে ওই এয়ারপোর্ট থেকে লুকিয়ে লুকিয়ে আসছে। বলছে যে আমি আপনাদের কিছু বলবো না, আমার যে কনস্টিটিউয়েন্সি আছে, আমার যে ক্ষেত্র আছে, মেরে ক্ষেত্রকে লোগোকে বলুঙ্গা। আমি আপনাদের জিজ্ঞেস করছি, যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন, যারা তৃণমূলের জন্য প্রচার করেছিলেন, যারা তৃণমূলের জন্য বিজেপির কাছে মার খেয়েছেন, যারা এইবারের নির্বাচনেও মন থেকে তৃণমূলকে সাপোর্ট করেছেন, আমি আপনাদের জিজ্ঞেস করছি, নির্বাচনের পর কতবার সায়নী ঘোষ আপনার এলাকার এমপি আমাদের কাছে এসেছেন? আসেননি। যাদবপুরে যখন হকার উচ্ছেদ হচ্ছে, যাদবপুরে যখন বিজেপির সরকার বুলডোজার নিয়ে এসছে, তখন হেরে যাওয়া সৃজন ভট্টাচার্য, হেরে যাওয়া সুজন চক্রবর্তীরা বুলডোজার আটকেছিলেন, কোন সায়নী ঘোষরা বুলডোজার আটকাতে আসেননি। লাল ঝান্ডার মূল কথা হলো এটা, আমরা ক্ষমতায় থাকি কিংবা সরকারে থাকি, আমরা ক্ষমতায় থাকি অথবা সরকারে না থাকি, আমরা মানুষের পাশে থাকি। আজকে যে সরকার, বিজেপির সরকার, এই রাজ্যে এবং কেন্দ্রে ডবল ইঞ্জিনের সরকার, ওরা বলছে ঠিকই ডবল ইঞ্জিন, তবে এই ডবল ইঞ্জিন আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না, এই ডবল ইঞ্জিন আপনাকে পিছন দিকে নিয়ে যাবে। এই ডবল ইঞ্জিনে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না, কিন্তু এই ডবল ইঞ্জিন আপনাকে পিষে দিয়ে চলে যেতে পারে, এমন ডবল ইঞ্জিনের সরকার চলছে। প্রথম দিন থেকে শুভেন্দু অধিকারী যবে থেকে ক্ষমতায় এসেছেন, প্রতিদিন উনি হিন্দু মুসলমান বিভাজনের খেলা খেলেছেন। প্রতিদিন। বারুইপুরের ঘটনা আমরা সবাই জানি। একটা 11 বছরের বাচ্চা মেয়ে, দুধের শিশু, খুন ধর্ষণ করা হলো তাকে। পোস্টমর্টেমের রিপোর্টে বলছে 11 বছরের ছোট্ট এই মেয়েটার মুখে 50টার বেশি আঁচড়ের দাগ, কামড়ের দাগ। পোস্টমর্টেম বলছে গলায় পা দিয়ে মেরে ফেলা হয়েছিল বাচ্চাটাকে। পোস্টমর্টেম বলছে জলে ডুবানোর আগে পর্যন্ত মেয়েটার মধ্যে প্রাণ ছিল, শ্বাস ছিল। এইরকম একটা ভয়ঙ্কর নৃশংস ঘটনা
সারা বারুইপুরের মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে রাস্তায় নামলেন, আর শুভেন্দু অধিকারী কি বললেন? যে এর মধ্যে একটা কমিউনাল অ্যাঙ্গেল আছে, এর মধ্যে একটা সাম্প্রদায়িক ব্যাপার আছে। মাঝে মাঝে নতুন ডায়লগ দিচ্ছেন উনি, কি বলছেন? শুক্রবারই, তাই তো? সব শুক্রবারই নাকি গন্ডগোল করছে। আচ্ছা শুভেন্দু বাবু, চন্দ্রনাথ রথ যে আপনার আত্মসহায়ক ছিল, তাকে কোন শুক্রবারই খুন করলো? তাকে এখনো ধরতে পারছেন না কেন? চন্দ্রনাথ রথের যারা খুনি, যে দুজনের নাম এসেছে, দুজনেই বিজেপির কর্মী, দুজনেই বিজেপির নেতা। তাহলে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক যেখানে খুন হয়, সেখানে উনি শুক্রবারই খুঁজে পান না। সেখানে ধর্ম দেখে, সেখানে জাত দেখে উনি খুনি খুঁজে পান না। কিন্তু সমস্ত জায়গায় যেখানে গরিব সংখ্যালঘু মানুষের বাস, সেখানে উনি হিন্দু মুসলমান করতে আসেন। আমরা বলছি, লাল ঝান্ডার লোকজন লাহে আলীকে আপনারা জেলের মধ্যে পুরেছে। যে লাহেক আলীর ভিডিও দেখেছি আমরা, পুলিশকে পাশে দাঁড় করিয়ে, লাহেক আলী সবাইকে বলছে আপনারা শান্ত থাকুন, আপনারা গন্ডগোল করবেন না। সেই ভিডিও আমরা সবার সামনে দেখলাম, সেই প্রমাণ আমরা সবার সামনে দেখলাম, তবু ওরা লাহেক আলীকে জেলের মধ্যে ভরে রেখেছে। ওরা ভাবছে সিপিএম কে জেলে পুরলে বোধহয় আমরা সংখ্যায় কমে যাব, হয়তো আমরা ভয় পেয়ে যাব। ওরা জানে না, আমরা খানিকটা শ্রীকৃষ্ণের মতোই। শ্রীকৃষ্ণের জন্ম যেমন জেলের মধ্যে হয়েছিল, কমিউনিস্ট পার্টির নেতাদেরও জন্ম জেলের মধ্যে হয়। ওরা যত আমাদের জেলের মধ্যে ভরবে, তত বেশি পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে হাজার হাজার মানুষ রাস্তায় নামবে। লাহেক আলীর মুক্তি হবেই, কেউ আটকাতে পারবে না। পশ্চিমবঙ্গের বুকে ধর্ম নিয়ে, জাত নিয়ে রাজনীতির বিরুদ্ধে মানুষ কথা বলবেই, কেউ আটকাতে পারবে না। আমাকে আপনাকে পক্ষ নিতে হবে। বিজেপির বিরুদ্ধেই লড়াইয়ে, বিজেপির বিরুদ্ধেই আন্দোলনে আমরা লাল ঝান্ডার সঙ্গে থাকবো না। যে বিজেপি নির্বাচনের আগে প্রতিদিন দেশপ্রেমের সার্টিফিকেট দিত, বলতো না এ দেশদ্রোহী, এ জেহাদি, এ অ্যান্টি ন্যাশনাল, এ দেশকে ভালোবাসে না, ও দেশকে ভালোবাসে না। নির্বাচনের আগে নেতাজিকে নিয়ে বড় বড় কথা বলতো, আর নির্বাচনে জিতে যাওয়ার পর কি বলছে? নেতাজি হলো গুন্ডা, ফরওয়ার্ড ব্লক হলো গুন্ডা, নেতাজি নাকি দেশকে স্বাধীন করেনি। আরে কোন নেতাজি সম্পর্কে তোরা কথা বলছিস? যে নেতাজি ন্যাশনাল আজাদ ফৌজ, সেই আজাদ হিন্দ ফৌজ নিয়ে যে নেতাজি এই দেশকে স্বাধীন করার জন্য উত্তর পূর্ব ভারত পর্যন্ত চলে এলো, তাদের বিষয়ে কথা বলছে সাভারকারের দালাল্লা, যাদের কাজ খালি মুচলেখা দেওয়া, যাদের কাজ খালি ক্ষমা প্রার্থনা করা। কোন নেতাজির কথা আমরা বলছি? যে আইএনএর স্লোগান ছিল ইত্তেফাক, ইতমাদ আর কুরবানি। ইত্তেফাক মানে একতা, সারা ভারতবাসীর জাত ধর্ম নির্বিশেষে একসাথে থাকার ক্ষমতা। ইত্তেফাক, ইতমাদ মানে বিশ্বাস, একে অপরের প্রতি বিশ্বাস, দেশকে স্বাধীন করার প্রতি বিশ্বাস। আর কুরবানি মানে আত্মত্যাগ, এই দেশকে স্বাধীন করার জন্য নিজেকে কুরবান করে দেওয়া। ইত্তেফাক, ইতমাদ, কুরবানির কথা বলে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন সিঙ্গাপুরে গেছেন, বিভিন্ন মানুষের কাছে অর্থ সাহায্য চাইছেন, যে আমরা নতুন করে ঢেলে আমাদের যে সেনাবাহিনী তাকে সাজাবো। চেট্টিয়ার মন্দির, তামিল ব্রাহ্মণদের একটা মন্দির, সেই মন্দিরের লোকজন বলেছে ওনাকে টাকা দেবে। নেতাজি টাকা নিতে গেছেন, তার সঙ্গে তার কমান্ডাররা রয়েছেন, তার সঙ্গে তার সাঙ্গপাঙ্গরা রয়েছেন, যাতে মুসলমান আছে, যাতে শিখ আছে। মন্দিরের পুরোহিত বলেছে যে মন্দিরের মধ্যে অন্য ধর্মের কাউকে আমি ঢুকতে দেব না। নেতাজি ওই গেট থেকে চলে এসেছিলেন, বলেছিলেন অমন টাকার আমার দরকার নেই, আমি যে ভারতবর্ষ তৈরি করতে চাই তাতে হিন্দু মুসলমান সবাই একসাথে থাকবে। বাধ্য হয়ে সেই পুরোহিত মশাই সেই মন্দির আবার ডেকে পাঠিয়েছিলেন নেতাজিকে এবং অনুরোধ করেছিলেন আপনি সবাইকে নিয়ে সঙ্গে আসবেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা কাউকে আটকাবো না। ওই মন্দিরের পুরোহিত যখন তার জয় তিলক মুসলমান হিন্দু শিখের কপালে পরিয়ে দিচ্ছেন, তার মধ্যে ভারতবর্ষ ছিল, তার মধ্যে দেশপ্রেম ছিল, তার মধ্যে দেশকে ভালোবাসা ছিল, তার মধ্যে হিন্দু মুসলমান ছিল না, সাম্প্রদায়িকতা ছিল না, তার মধ্যে একটা নির্দিষ্ট ধর্মের প্রতি ঘৃণা ছিল না, তার মধ্যে একটা দেশকে শুধু একটা ধর্মের তৈরি করার কোনো বাসনা ছিল না। যারা ওখানে ছিলেন তারা ধার্মিক মানুষ, তারা ধর্ম পালন করতেন, কিন্তু তারা এটাও মনে করতেন আমার ধর্মের চাইতেও বড় যদি কিছু হয় সেটা মানব ধর্ম। তাদের কাছে ভারতবর্ষের চাইতে, এই দেশের চাইতে আর বড় অন্য কোনো কিছু ছিল না। আজকে ওরা বিজেপি সরকারে আসার পর নেতাজিকে আরো বেশি গালমন্দ করবে, কারণ নেতাজি যে ইত্তেফাক, ইতমাদ আর কুরবানির কথা আমাদের শিখিয়ে গেছেন, নেতাজি যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা শিখিয়ে গেছেন, নেতাজি যে ব্রিটিশের বিরুদ্ধে আপসহীন লড়াইয়ের কথা শিখে গেছেন, বিজেপি আরএসএস আজীবন এদের বিরুদ্ধে লড়েছে। আমি অনুরোধ করব আপনাদের সবাইকে, আগামী দিনের যে লড়াই, এই লড়াই আমার আপনার লড়াই। যে মানুষ একটা সময় তৃণমূলকে ভোট করেছিলেন, আমি আপনাদের বলবো
ভোটের সময় আপনাদের এলাকার একটা গান খুব ফেমাস হয়েছিল। আমরা যখন নির্বাচনে লড়ছি আমরাও সেই গানে নাচতাম, মাতচোর। এমন ফেমাস হয়েছিল গানটা যে প্রত্যেক র্যালিতে ওই গানটা একবার না বাজালে কেউ বাড়ি যেত না। শুনতে ভালো লেগেছে। শওকত মোল্লা তিনি জেলে গেছেন, আরো অনেক কিছু হয়েছে। কিন্তু আমি বলবো যে সাধারণ মানুষ যারা তৃণমূলকে ভোট দিতেন, অনেকে বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছেন, অনেকে বিজেপির ভয়ে তৃণমূলকে ভোট দিয়েছেন, আমি আপনাদের সবার কাছে হাত জোড় করে বলছি, যদি বাংলাকে বাঁচাতে হয়, যদি আগামী দিনে ধর্মনিরপেক্ষ ভারতকে বাঁচাতে হয়, তাহলে আমার আপনার একমাত্র বন্ধুর নাম লাল ঝান্ডা। আসুন আমরা লাল ঝান্ডাকে শক্ত করে ধরি, আসুন আমরা লাল ঝান্ডাকে চোখের মণি মতো করে বাঁচাই। কারণ যে তৃণমূল কিছুদিন আগে আপনার কাছে ধর্মের নামে ভোট চেয়েছিল, যে মমতা ব্যানার্জি মাইকে দাঁড়িয়ে ক্যা ক্যা ছি ছি এসআইআর করতে দেব না, এনআরসি সিএ করতে দেব না বলেছিল, মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার সময় ২৬ লাখ মানুষের নাম বাদ গেছে। ২৬ লাখ। তার চেয়ে আরো বেশি মানুষ যাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, প্রায় ৫১ লাখের কাছাকাছি, যাদের মধ্যে বেশিরভাগই আমার আপনার মতো গরিব মানুষ, মুসলমান মানুষ, মতুয়া মানুষ। যে মানুষ এত বছর ধরে এই দেশে ভোট দিয়েছেন, তাদের ভোটাধিকার ওরা কেড়ে নিয়েছে। মমতা ব্যানার্জির নির্বাচনে হারার পর তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতারা যারা মাইকে দাঁড়িয়ে বলতেন ৪ তারিখের পর পাড়ায় পাড়ায় ডিজে বাজাবো, বলতেন তো, ৪ তারিখের পর তাদের বাড়িতে এমন ডিজে বেজেছে যে এখন একদম শ্মশানের নিস্তব্ধতা। এখন ডিজেও বাজছে না, রবীন্দ্রসঙ্গীতও বাজছে না, লোকসঙ্গীতও বাজছে না, কিছুই বাজছে না। তাহলে আমার আপনার ভোট নিয়ে যারা নির্বাচনে জিতলেন, নির্বাচনে হেরে যাবার পর তারা আর আমার আপনার কথা ভাবলেন না। কারণ যতক্ষণ আপনি ভোট, যতক্ষণ আপনার জন্য ওরা সিংহাসনে বসতে পারে, ততক্ষণ আপনার মূল্য আছে। যদি আপনার ভোটে ওদের আর সিংহাসন না গরম হয়, যদি ওর পকেট গরম না হয়, তাহলে আপনার জীবনের মূল্য নেই। আমাদের কাছে তা নয়। আমরা সরকারে থাকি অথবা না থাকি, পাড়ায় পাড়ায় এসআইআর এর জন্য ক্যাম্প তৈরি করেছিলাম আমরা। এখনো আমাদের কমরেডরা বিভিন্ন ট্রিবিউনালে আমার আপনার জন্য লড়াই করছেন। আমরা বলছি আগামী নির্বাচনের আগে যতক্ষণ না পর্যন্ত এসআইআর এ বাদ যাওয়ার সমস্ত বৈধ ভোটারের নাম উঠছে, ততদিন পশ্চিমবঙ্গে কোনো রকম নির্বাচন আমরা হতে দেব না। ভোটার ছাড়া কোনো ভোট হবে না। আগে মানুষের নাম তুলুন, আগে তাদের ভোটাধিকার ফেরত দিন, তারপর নির্বাচন করবেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, বিজেপির বিরুদ্ধেই লড়াইয়ে আমাদের একসাথে হতে হবে। আর কিছুদিনের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন হবে। পঞ্চায়েত নির্বাচনে আমাকে আপনাকে প্রমাণ করতে হবে যে এই দেশটা কার। আমরা একটা ওই এনআরসি এর সময় কবিতা বলতাম যে সভি কা খুন হ্যায় ইহা কি মিট্টি মে শামিল, সভি কা খুন হ্যায় ইহা কি মিট্টি মে শামিল, কিসি কা বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়। আমার আপনার সবার বাপ ঠাকুরদা এই দেশটাকে বানিয়েছে। ওই দিল্লিতে যে সমস্ত ছাত্র ছাত্রীরা লড়াই করছিল ককরোচ জনতা পার্টির নাম দিয়ে, হাজার হাজার সাধারণ ছেলে মেয়ে যে মিছিলে হাঁটছিল, ওরা দেখিয়ে দিয়েছে যে ये देश हम सबका है। এই দেশটা আমাদের প্রত্যেকের, এই দেশটা আমাদের সবার। বিজেপি আমার আপনার কাছ থেকে এই দেশের অধিকার কেড়ে নিতে পারি না। আগামী পঞ্চায়েত নির্বাচনে আমার আপনার চ্যালেঞ্জ থাকবে, আমাকে আপনাকে প্রমাণ করতে হবে। ওই যে বলছিল আগের বক্তারা যে লাল ঝান্ডা মার খায়, লাল ঝান্ডা জেলে যায়, কিন্তু লাল ঝান্ডা ময়দান ছেড়ে পালায় না। আমি বলছি লাল ঝান্ডা মার খাবে, লাল ঝান্ডা জেলে যাবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এবার থেকে লাল ঝান্ডা যা করবে, লাল ঝান্ডা পাল্টা দেওয়া শুরু করবে। খালি বসে বসে মার খাবে না, পাল্টা দেবে, জেলে যাবে, কিন্তু ময়দান ছেড়ে পালাবে না। আগামী পঞ্চায়েত নির্বাচনে বুথে বুথে ব্যারিকেড তৈরি করব আমরা। যারা মনে করছেন তৃণমূলের বিভিন্ন অপাঙ্ক্তেয় নেতা, তৃণমূলের বিভিন্ন ছেড়ে যাওয়া নেতা, তৃণমূলের নানা ধরনের দুর্নীতি করা লোকজন, তাদেরকে পার্টিতে নিয়ে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন, আমি বলছি পারবেন না। মনের মধ্যে যদি দুর্নীতি থাকে, মনের মধ্যে যদি অপরাধ থাকে, তাহলে সে কখনো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে না। লাল ঝান্ডাই পারবে। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, যে দুটো কথা বলে শেষ করা। পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এই ভাঙড়ের মানুষ, এই ভাঙড় একটা সময় লাল ঝান্ডার ঘাঁটি ছিল। 2016 নির্বাচনে জিতেছিলাম আমরা। সারা বাংলায় যখন বিপর্যয় হচ্ছিল, ভাঙড় লাল ঝান্ডা থেকে মুখ ফেরায়নি। আমি মনে করি ভাঙড়ের মাটি খুঁড়লে এখনো লাল ঝান্ডাই পাওয়া যাবে। তাই আগামী নির্বাচনে ভাঙড়ের মানুষের কাছে আমার অনুরোধ, লাল ঝান্ডার এই লাল ঘাঁটিকে আপনারা পুনরুদ্ধার করুন, লাল ঝান্ডার এই লাল বাটিকে আপনারা বাঁচিয়ে তুলুন। ভাঙড় আগামী দিনে পথ দেখাবে, ভাঙড় পথ দেখাবে সারা পশ্চিমবঙ্গকে।
আমরা এখনো ভাঙড়ের দিকে তাকিয়ে থাকি। ভাঙড়ের জনগণ, ভাঙড়ের সংগ্রামশীল মানুষ তাদের দিকে তাকিয়ে থাকে। আমি বিশ্বাস করি আপনারাই পথ দেখাবেন। জ্যোতিবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য এরা আমাদের শিখিয়ে গেছেন যে পশ্চিমবঙ্গের মাটিতে ধর্ম নিরপেক্ষতাকে প্রতিদিন কিভাবে প্র্যাকটিস করতে হয়। যারা আজকে হিন্দু মুসলমানের নামে রাজনীতি করতে চাইছেন, বিজেপির সরকার ক্ষমতায় আসার পর সাধারণ গরিব হিন্দু মানুষ বুকে হাত দিয়ে বলুন তিনি ভালো আছেন, বড় লোকরা ভালো আছেন, আদানি আম্বানি তারা ভালো আছে। কিন্তু স্টেশনের ওপরে ছোট ছোট গুমটি ছিল যে হকারদের, যে হিন্দু ভাইটা ঘুগনি বিক্রি করতো ওই স্টেশনের ওপর, বুলডোজার দিয়ে যখন তার ঘরটা ভেঙে দিল, তখন বিজেপির তো মনে হয়নি হিন্দু খাতরে মে হ্যাঁ। খবরে দেখেছি আমরা, এক ভদ্রলোক বলছে বিজেপি জেতার পর জয় শ্রীরাম বলে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর দেখলাম নোটিশ চলে এসছে আমার ওই বুলডোজার দিয়ে ঘরটা ভেঙে দেওয়া হবে, তখন মনে হয়নি হিন্দু খাতরে মে হ্যাঁ। হাজার হাজার মানুষ, বস্তিবাসী যারা রেল লাইনের পাশে থাকেন, হিন্দু গরিব মানুষ, একদিনে তাদের বাড়িগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, তখন মনে হয়নি হিন্দু খাতরে মে হ্যাঁ। নিট পরীক্ষায় কেলেঙ্কারির কারণে 19 জন ছাত্রছাত্রী মারা গেলেন, 19 জন, প্রত্যেকটা ছেলে মেয়ে হিন্দু, তখন মনে হয়নি হিন্দু খাতরে মে হ্যাঁ। আসলে বিজেপির কাছে হিন্দু, আপনি যদি গরিব হিন্দু হন আপনার কোনো মূল্য নেই, আপনি যদি দলিত হিন্দু হন আপনার কোনো মূল্য নেই, আপনি যদি আদিবাসী হন আপনার কোনো মূল্য নেই, মহিলা যদি হন মূল্য নেই। ভোটের সময় ওরা আমার আপনার নামে ভোট চাইবে, ভোটের সময় ওরা ধর্মের নামে ভোট চাইবে, কিন্তু ভোটে জেতার পর আমার আপনার রুটি রুজি নিয়ে তারা আর কথা বলবে না। আমি হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেক মানুষকে বলবো, এই বাংলাকে আগামী দিনে যদি বাঁচাতে হয় লাল ঝান্ডার সঙ্গে আসুন। বুদ্ধদেব ভট্টাচার্য একটা গল্প বলতেন, সীতারাম ইয়েচুরি তখন আমাদের ছাত্রের নেতা ছিলেন। দিল্লিতে দাঙ্গা হয়েছে, মুজাফফরনগরে দাঙ্গা হয়েছে, সীতারাম ইয়েচুরি গেছেন, সেখানে এক ভদ্রলোক বসে আছেন, তার বাড়ি ঘর জ্বলে গেছে, বয়স্ক মানুষ। সীতারাম ইয়েচুরি তাকে গিয়ে বলেছেন যে চাচা আপনি আমার সঙ্গে চলুন, আপনার তো ঘর পুড়ে গেছে, ছেলে মেয়ে কোথায় গেছে আমরা কেউ জানি না, এখানে আপনি ঠিক ইতমিনানসে থাকতে পারবেন না, স্থায়ীভাবে থাকতে পারবেন না, শান্তিতে থাকতে পারবেন না, আমার সঙ্গে চলুন। ওই চাচা উত্তর দিয়েছে, দেখো বাবু আমার তো জন্ম হয়েছে এখানেই, আমার দাদা পরদাদা সবাই এখানে দফন হয়েছে, আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না, তবে বাবা তুমি যদি আমাকে নিয়ে যেতে পারো তাহলে আমাকে জ্যোতিবাবুর বাংলায় নিয়ে যেও, কারণ জ্যোতিবাবুর বাংলায় দাঙ্গা হয় না, জ্যোতিবাবুর বাংলায় হিন্দু মুসলমান একে অপরের রক্তে হোলি খেলে না। এই ছিল পশ্চিমবঙ্গ, এই ছিল জ্যোতিবাবুর বাংলা, এই ছিল বুদ্ধ ভট্টাচার্যের বাংলা, যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এখানে যদি কেউ দাঙ্গা করতে আসে তার মাথা ভেঙে গুড়িয়ে দাও। জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী হিসেবে হুটখোলা গাড়িতে পৌঁছালে গেছিলেন তিলানি পাড়াতে, বলেছিলেন শুট অ্যাট সাইডের অর্ডার দিচ্ছি, কেউ যদি বাইরে আসে, কেউ যদি দাঙ্গা করতে আসে মাথায় গুলি মারবে। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য ছিল যেখানে নারী পুরুষ ধর্ম জাত নির্বিশেষে সবাই সুখে শান্তিতে থাকতো। আমাদের দায়িত্ব আগামী দিনে সেই জ্যোতিবাবু বুদ্ধ ভট্টাচার্যের বাংলাকে ফিরিয়ে না। ভাঙড়ের কমরেডদের প্রতি আমার বিশ্বাস আছে, আপনাদের লড়াইয়ের প্রতি আমার বিশ্বাস আছে। আমি আশা করব আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি আমরা এখন থেকে শুরু করব, পাড়ায় পাড়ায় যাব, মানুষের কাছে যাব, তাদের দুঃখ দুর্দশা যন্ত্রণার কথা শুনবো এবং যেখানে যেভাবে সম্ভব তাদের সাহায্য করব। আরো বেশি মানুষ যারা এই মুহূর্তে আমাদের কাছে নেই তাদেরকে নিয়ে আসবো। পলাশদা বলার সময় বলেছেন যে আজকে এখানে 3000 মানুষ আছে, এর পরের বার যে মিটিং হবে তাদের 10,000 মানুষের জমায়েত করব আমরা, আজ থেকেই সেই কাজ শুরু হবে। আগামী পঞ্চায়েত নির্বাচনে এই সমস্ত মানুষকে একসাথে নিয়ে আমরা যখন লড়াই করব তখন জিতবো। আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম, আপনাদের বিজয় মিছিলে লাল আবির মাখার জন্য আমরা সবাই আপনাদের সঙ্গে হাঁটবো। ভাঙড়ের এই দায়িত্ব, ভাঙড়ের প্রতি বিশ্বাস, আগামী দিনে আপনাদের লড়াইয়ে আন্দোলনে আবার দেখা হবে, এই আশা ভরসা রেখে আমার কথা শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।